আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের সাধারণ বিজ্ঞানের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে মাটির গঠন নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা মাটির কিছু প্রকারভেদ করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম কতগুলো দোআঁশ মাটি, কাদা মাটি, বালু মাটি এগুলোর কিছু বৈশিষ্ট্য লিখে একটা ছক তৈরি করতে। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার পড়ার সাথে সাথে ক্লাসগুলো ফলো করছো। তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে মাটির পিএইচ। মাটির পিএইচ বলতে আসলে কি বোঝানো হয়? পিএইচ হচ্ছে এক ধরনের স্কেল, এবং যেই স্কেলে আমি তিনটা জিনিস পাই, সেটা হলো অম্লীয়, নিরপেক্ষ এবং ক্ষারীয়। এই তিন ধরনের ডিটেকশন আমি পাই। অর্থাৎ মাটিতে কখনো অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেটা হয়ে যাবে অম্লীয় মাটি, আর যদি মাটিতে কখনো ক্ষারের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্ষারীয় মাটি, আর যখন দুটার পরিমাণের সমান থাকছে তখন সেটা হচ্ছে নিরপেক্ষ মাটি। এবং এটা আমি কিভাবে মাপবো, সেটা মাপার জন্য আমাকে একটা স্কেল মেনটেন করতে হয়, সেটা হলো পিএইচ। পিএইচকে সাধারণত আমরা বিজ্ঞানে গাণিতিকভাবে যদি প্রকাশ করি সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা হয়। আশা করি সবাই ক্লাস করার সময় খাতা কলম নিয়েই বসেছ, তাহলে সবাই লিখে ফেলো পিএইচ কি। পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, এবং পিএইচ স্কেলটা হয় 0 থেকে 14 পর্যন্ত। পিএইচ স্কেলের যে মাত্রাগুলো থাকে সেই মাত্রাটা 0 থেকে স্টার্ট হয়ে শেষ হয় 14-তে। এবার দেখো, যখন পিএইচ স্কেলের মান তুমি 7 পাবে, এর মানই হচ্ছে সেইখানের মাটি হচ্ছে নিরপেক্ষ অবস্থায় আছে। যখন পিএইচ স্কেলের মান 0 থেকে 6-এর মধ্যে পাবে, তখন ধরে নিতে হবে এখানকার মাটি অম্লীয় বা অ্যাসিডীয়। অম্লীয় বা অ্যাসিডীয় অবস্থায় যেহেতু রয়েছে, সেই মাটিতে আমাদেরকে ফসল উৎপাদনের জন্য খেয়াল করতে হবে, এটাকে ক্ষারীয় করার ব্যবস্থা করতে হবে, মানে নিরপেক্ষ করার জন্য এর সাথে কিছু ক্ষার জাতীয় সার প্রয়োগ করতে হবে। আবার যদি আমি পিএইচ পাই 8 থেকে 14, সেক্ষেত্রে এটা ক্ষারীয় অবস্থায় রয়েছে বেশি, সে কারণে এটাকে নিরপেক্ষ করতে আমাকে কিছু অ্যাসিড জাতীয় সার ব্যবহার করতে হবে, যাতে আমার ফসলের কোনো ক্ষতি না হয় এবং খুব ভালোভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি। তবে আলু এবং গম এরা মাটির পিএইচ 5 থেকে 6 হলে সর্বোচ্চ উৎপাদন দেয়। অন্যদিকে কিছু ফসল যেমন যব মাটির পিএইচ 8 হলে ভালো উৎপাদন দেয়। তাহলে বুঝতেই পারছো, ভালো ফলনের জন্য মাটির পিএইচ খুবই জরুরি, এবং সেই পিএইচ অনুযায়ী ফসল নির্বাচন এবং সেই সাথে মাটির পরিচর্যা করাটা খুবই দরকার। তাহলে আমরা জানলাম মাটির পিএইচ কি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে মাটি দূষণের কারণ ও ফলাফল। মাটি দূষণ এর কারণ এবং এর ফলাফল। মাটি দূষণের কারণ বিভিন্নভাবে হতে পারে। এর 1 নম্বর পয়েন্টটা হচ্ছে শিল্প কারখানা এবং গৃহস্থলীর বর্জ্য। শিল্প কারখানা এবং গৃহস্থলীর বর্জ্যের মাধ্যমে আমাদের মাটি দূষিত হতে পারে। তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণের মাধ্যমে মাটি দূষিত হতে পারে 2 নম্বর। 3 নম্বর হলো অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ হতে পারে। 4 হলো খনিজ পদার্থের আহরণের মাধ্যমে মাটির দূষণ হতে পারে। তাহলে কয়টা পয়েন্ট পেলাম আমরা? 4টা পয়েন্ট পেলাম। শিল্প কারখানা এবং গৃহস্থলীর বর্জ্য, 2 হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, 3 অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ, এবং 4 হলো খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটি দূষণ। শিল্প কারখানা এবং গৃহস্থলীর বর্জ্যের ক্ষেত্রে আমাদের ধারণাটা কিন্তু যথেষ্ট স্পষ্ট থাকার কথা, কারণ আমরা আশেপাশে আমাদের ঘরের যেই ময়লাগুলো রয়েছে সেগুলো আমরা কি করি, সেগুলো হচ্ছে আবর্জনার ভাগাড়ে দিয়ে দিই আমরা। এগুলো কোথাও ডাস্টবিনে জড়ো করে রাখা হয়, কোথাও পচার জন্য ফেলে দেওয়া হয়। তাহলে দেখা যায় আমাদের মাটিগুলো যা প্রয়োজনীয় জিনিস সেটা তো আমাদের সারে রূপান্তরিত হয়ে গেল, জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জৈব সারে পরিণত হয়ে গেল, কিন্তু যা মাটির জন্য প্রয়োজনীয় না, ক্ষতিকর, সেটা আমাদের মাটি দূষণের কারণ হয়ে দাঁড়ালো। যেমন মার্কারি এবং অন্যান্য কিছু ধাতব পদার্থ মাটিতে বিদ্যমান উপকারী অণুজীবগুলোকে মেরে ফেলে, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত পরিমাণে লবণ, অ্যাসিড বা ক্ষার গাছপালা আর ফসলের জন্য অনেক ক্ষতি। এই জাতীয় যে বর্জ্যগুলো থাকে সেগুলোতে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড ব্যাকটেরিয়ার সাথে ভেঙে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, কিংবা ফসফরাস অক্সাইড তৈরি হয়, যার কারণে মাটি দূষিত হয়ে যায়। তবে দূষণের এই ক্ষতিকর জিনিসগুলো শুধু মাটিতেই সীমাবদ্ধ থাকছে না, এই মাটি থেকে খাদ্য থেকে মানুষ সহ অন্যান্য প্রাণীদেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করছে।
এবং এর ফলে দেখা যায় মাটির যে কতগুলো বৈশিষ্ট্য আছে, মাটির যে গঠনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে, মাটির সেই জৈব রাসায়নিক ধর্মের অনেক পরিবর্তন হয়ে যায়। এ কারণে ফসল উৎপাদনে বিরূপ ধরনের একটা প্রভাব পড়ে। 2 নম্বর যে কারণটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে তোমরা বইয়ে দেখবে তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ। তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণের ক্ষেত্রে খেয়াল করো যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা বা পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা যায় বিভিন্ন ধরনের বিস্ফোরণের খবর তোমরা মাঝে মাঝে শুনো, এবং বিভিন্ন অনেক আগের সময়গুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের বোমা বা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য দেখা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে হঠাৎ করেই কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়। তো এই ধরনের যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কোনো ধরনের গবেষণা কেন্দ্র যখন দুর্ঘটনার শিকার হয়, তখন আমাদের অবস্থাটা কিন্তু আরও ভয়াবহ হয়ে যায়। তখন দেখা যায় এই দুর্ঘটনার কারণে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ যেমন রেডন RN, রেডিয়াম RA, থোরিয়াম TH, সিজিয়াম CS, ইউরেনিয়াম U ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ শুধু যে মাটির উর্বরতাই নষ্ট করে তা নয়, এরা প্রাণীদেহের ত্বক এবং ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে, এবং উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার ফলে গাছপালাও মারা যেতে পারে। 3 নম্বর কারণটা হচ্ছে অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ। পলি কীভাবে সৃষ্টি হয়? নদী ভাঙনের ফলে নদীর পাড় ভাঙা মাটি বা অন্য কোনোভাবে সৃষ্ট মাটি কিংবা পানিতে অদ্রবণীয় পদার্থ পানির সাথে প্রবাহিত হয়ে এক পর্যায়ে কোথাও না কোথাও একটা তলানির সৃষ্টি করে। এভাবে দেখা যায় কখনো নদ নদী খাল বিল ইত্যাদি তলদেশে জমা হয়ে একটা তলানির সৃষ্টি হয়, এবং সেই তলানিগুলো নানা রকম ক্ষতিকর পদার্থ থাকে, কারণ এর মধ্যে পানিতে অদ্রবণীয় পদার্থ থাকা মানে হচ্ছে সেগুলা পানি দূষণেরও কারণ, এবং সেগুলোর সেই সাথে পানির নিচে যে মাটিটা রয়েছে সেই মাটিটাও দূষিত করে ফেলছে। এর ফলে দেখা যায় এই জাতীয় তলানি ফসলি জমির উপর যখন পড়ে, তখন সেই জমির উপরিভাগ যা ফসল উৎপাদনে মূল ভূমিকা পালন করে তার উপর একটা আস্তরণ তৈরি করে ফেলে, ফলে জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে যায়। এসব পদার্থ নদীগর্ভে জমা হলে আমাদের মাটি দূষণের সাথে সাথে পানি দূষণটাও বিশাল আকার ধারণ করে। 3 নম্বর কারণ হচ্ছে খনিজ পদার্থ আহরণ। আমাদের দেখা যায় মাটি হলো আমাদের বিশাল এক প্রাকৃতিক সম্পদ। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি প্রয়োজনীয় সম্পদ আহরণ করতে হয়, এবং এই প্রয়োজনীয় সম্পদ আহরণের সময় সবসময় আমাকে মাটি খনন করতে হয়, ফলে বিস্তীর্ণ এলাকার ফসলের হানি ঘটে, মাটির উর্বরতা নষ্ট হয়, সেই সাথে মাটি ক্ষয় হওয়ার কারণে আশেপাশের জলাভূমি ভরাট হয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। আবার দেখা যায় অনেক সময় এই খনির কাজগুলো সাধারণত করা হয় বনাঞ্চলে, তো দেখা যায় সেই সাথে আমাদের বায়ু দূষণের সৃষ্টি হয়, এবং আমাদের আশেপাশের যে পরিবেশটা সেই পরিবেশটা যথেষ্ট হুমকির মুখোমুখি চলে আসে। এই হলো আমাদের মাটি দূষণের কারণ এবং সেই সাথে ফলাফল, এই দূষণগুলোর যে কারণগুলোতে হচ্ছে এবং তার ফলে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের মানব জীবনে কী ধরনের প্রভাব পড়ছে সেটা সম্পর্কে আমাদের বইয়ের ছোট্ট কিছু আলোচনা আছে। এরপরে দেখবে তোমাদের মাটি সংরক্ষণের কিছু কৌশল আছে। মাটি সংরক্ষণের কৌশল যেটা হবে সেটা হলো আমাদের যে দূষণের যে কারণগুলো আছে সেগুলোকে যদি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি, সেটাই হয়ে যাচ্ছে আমাদের মাটি সংরক্ষণের কৌশল। তোমাদের একটা পৃষ্ঠা 173 দেখবে একটা দলগত কাজ দেওয়া আছে। দলগত কাজটা হচ্ছে চেরনোবিল দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে এর ভয়াবহতা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা। তো আমি তোমাদের এই ক্লাসের জন্য, এই দলগত কাজের জন্য তোমাদের কিছু ইনফরমেশন, ইন্টারনেট থেকে কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে এই ক্লাসের কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমাদের কাজ হলো এই প্রতিবেদনটা তৈরি করে রাখা। যখন আমাদের স্কুল খুলবে আমি তোমাদের কাছে এই প্রতিবেদনটা চাবো, তোমরা সেই দিনই প্রতিবেদনটা জমা দিবে। যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য ছাড়াও তোমরা যদি আরও অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারো, বই বা অন্য কোনো মাধ্যম থেকে, সেগুলো সহ তোমরা সুন্দর একটা প্রতিবেদন তৈরি করবে, অনেকটা অ্যাসাইনমেন্টের মতো। অর্থাৎ এই দুর্ঘটনার কারণ কী ছিল, এই দুর্ঘটনার ফলে কি কি ক্ষতি হয়েছে, এই দুর্ঘটনা পরবর্তী আমাদের কি কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং এর যেই দুর্ঘটনার কারণে এই যেই মারাত্মক প্রভাবটা রয়ে গেল সেটা কত দিন পর্যন্ত বা কত বছর পর্যন্ত সেটা চলেছে বা এখনও আছে কিনা,
এর থেকে পরিত্রাণের জন্য আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই সবগুলো পয়েন্ট দিয়ে তুমি প্রতিবেদনটা তৈরি করবে। অর্থাৎ তুমি তোমার নিজের মতামতটাও তুলে ধরবে এখানে, এবং সেই সাথে কি ঘটেছিল সেই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিস্তারের বিবরণ তুমি তোমার অ্যাসাইনমেন্টটাতে লিখবে। তাহলে এটা তোমাদের দলগত কাজ, এটা বাড়ির কাজ হিসেবে রইল। আর এখন চলো আমরা মাটি সংরক্ষণের কিছু কৌশল যদি দেখি, যে ক্ষয়রোধ করে মাটি সংরক্ষণ করা যায়, তারপর নদী ভাঙনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা যায়। নদীর পাড়ে যেমন কলমি, ধনচি ইত্যাদি গাছ লাগানো হয়। নদীতে অত্যধিক খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কনক্রিটের তৈরি ব্লক দিয়ে ভাঙন ঠেকানো যায়। অন্য কোনো উপায়, ক্ষয়রোধ করে মাটি সংরক্ষণের ক্ষেত্রে যদি আমরা বলি, গাছের শিকড় মাটির ভিতরে থাকায় সেটি মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে এবং সরে যেতে দেয় না। জমিতে ফসল তোলার পর গোড়া উপড়ে না তুলে জমিতে রেখে দিলে একদিকে যেমন জমির উর্বরতা বেড়ে যায়, অন্যদিকে দেখবে জমির ক্ষয়ও কমে যায়। বৃষ্টি হলে সাধারণত ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি হয়, কাজেই ঢালু জায়গা দিয়ে যেন পানি প্রবাহিত না হতে পারে তার ব্যবস্থা করতে হবে। এরকম ঢালু জায়গায় ধনচে গাছ বা কলমি গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করতে হবে। গ্রাম এলাকার অনেকেই ঘাস কেটে তুলে গবাদি পশুকে খাওয়ায়, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ঘাস মাটি থেকে তুলে ফেললে সেটা যেন মাটির ক্ষয় সাধন করে। তাই ঘাস কাটার সময় একেবারে মাটি ঘেঁষে কাটা উচিত নয়। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। এবং অনেক সময় দেখা যায় গরু, ছাগল, ভেড়া ইত্যাদি মাঠে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। এরা যেন মাটির উপরে থাকা ঘাসের আচ্ছাদন সমূলে খেয়ে না ফেলে, সেদিকেও দৃষ্টি রাখতে হবে। বনের গাছ কাটার ফলে অনেক সময় বিস্তীর্ণ এলাকা গাছশূন্য এবং অনাচ্ছাদিত হয়ে যায়। কাজেই নতুন গাছ লাগানোর ব্যবস্থা না করে বনের গাছ কাটা কখনোই ঠিক নয়। রাসায়নিক সার ব্যবহার করা থেকে যদি আমরা জৈব সার ব্যবহার করি, সেটা আমাদের মাটির জন্য খুবই ভালো হবে, কারণ জৈব সারে থাকা উপাদান এবং হিউমাস মাটি পানি শোষণ করতে পারে, ফলে অল্প বৃষ্টিপাতে মাটির ক্ষয় হয় না। এছাড়া রাসায়নিক সার মাটিতে যেই বসবাসকারী যে উপকারী যে অণুজীবগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলে এবং সেই সাথে মাটির উর্বরতাও ধ্বংস করে ফেলে। তাহলে আমরা মাটি সংরক্ষণ কৌশলগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা মাটিতে অবস্থিত কিছু সাধারণ খনিজ সম্পর্কে একটু জানবো, যে মাটিতে কী ধরনের খনিজ পাওয়া যায়, যেই খনিজগুলোকে আমাদের কিছু সংকেত সহ সেই সাথে বইয়ে পড়তে হবে। যেমন পৃষ্ঠা 176 তোমরা একটা ছক খুঁজে পাবে, যে কয়েকটা সাধারণ খনিজ পদার্থের ব্যবহার এবং সেই সাথে খনিজ পদার্থগুলোর রাসায়নিক সংকেত সহ নাম। এবার দেখো মাটিতে যে খনিজ পদার্থগুলো আমরা পাচ্ছি, 1 নম্বর হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের সংকেত দেখো Fe3O4। সংকেত লেখার ক্ষেত্রে যথেষ্ট সাবধান থাকবে। এখানে যে ইংরেজি অ্যালফাবেটগুলো ব্যবহার করা হয়েছে, যেটা ছোট হাতের সেটা ছোট, যেটা বড় হাতের সেটা বড় হাতের ভাবেই তোমাকে লিখতে হবে। এবং দেখো 3-4 যে সংখ্যাগুলো লেখা হয়েছে সেগুলো খেয়াল করবে, পাশে লেখা হয়নি, ইংরেজি অ্যালফাবেটগুলোর নিচে লেখা হয়েছে। ঠিক আছে, ইংরেজি অ্যালফাবেটগুলোর নিচে লিখতে হয়। এভাবে আমাদের রাসায়নিক সংকেতগুলোর প্রতীক এবং সংকেতগুলো আমাদের লেখা শিখতে হবে। এভাবে Fe3O4 সেটা হচ্ছে ম্যাগনেটাইট। চুনাপাথর সেটার আরেকটা নাম যদি আমি বলি, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখানে Ca দিয়ে বোঝানো হয় ক্যালসিয়াম, CO3 দিয়ে বোঝানো হচ্ছে কার্বনেট। একসাথে যেটা নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা চুনাপাথর হিসেবে চিনি। ব্যবহারগুলো তোমরা পড়ে নিবে। এরপর দেখো কোয়ার্টজ, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন Si আর ডাইঅক্সাইড, যেহেতু দুইটা অক্সিজেন রয়েছে এই কারণে সেটাকে বলা হয় ডাইঅক্সাইড এবং এটার নাম হচ্ছে কোয়ার্টজ। সিলভার বা রূপা হচ্ছে Ag। তারপর মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট .2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট আমরা ক্যালসিয়াম কার্বনেট পড়েছি, তাহলে ক্যালসিয়ামের সংকেত আমরা চিনতেই পারলাম। সালফেট হচ্ছে SO4 এবং সেই সাথে 2 অণু পানি। ধাতব পাইরেটস থাকে সোনা এবং হীরা, গ্যাস, কয়লা, পেট্রোল, যেগুলো জ্বালানির কাজে, রান্নাবান্নার কাজে, গাড়ি এবং শিল্প কারখানার কাজে ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফাইট এবং ডায়মন্ড দেখা যায় এদের রাসায়নিক গঠন অনেক খনিজ পদার্থ যেটা রয়েছে যাদের রাসায়নিক সংযুক্তি একই,
কিন্তু তাদের ক্যালাস গঠন ভিন্ন হয়, যে কারণে তাদের ভৌত ধর্ম আলাদা হয়। যেমন কার্বনের দুইটা রূপভেদ রয়েছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে ডায়মন্ড বা হীরা। আমরা বলতে পারি যে এই দুইটা পদার্থই কার্বন দিয়ে তৈরি, কিন্তু গঠনের কারণে একটার হয়ে গেছে হীরা আর একটা হচ্ছে গ্রাফাইট। এখন গ্রাফাইট যেটা হয় সেটা নরম হয়, কিন্তু ডায়মন্ড বা হীরা সেটা এখন পর্যন্ত জানা আমাদের যতগুলো খনিজ পদার্থ আমরা পরিচিত হয়েছি এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে আমাদের হীরা। খনিজ পদার্থগুলোর কিছু বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, তোমরা বৈশিষ্ট্যগুলো একটু পয়েন্ট করে লিখবে যে খনিজ পদার্থ সাধারণত কঠিন হয় এবং এক একটা খনিজ পদার্থের কঠিনত্ব বা কাঠিন্য অন্য একটা খনিজ পদার্থ থেকে একই রকম হয়, আবার অনেক সময় ভিন্ন হতে পারে। বেশি খনিজ পদার্থ খুব সহজেই কম খনিজ পদার্থে দাগ কাটতে পারে, স্বাভাবিক। কিন্তু কম কঠিন খনিজ পদার্থ বেশি কঠিন খনিজে দাগ কাটতে পারে না, এটা একটা বৈশিষ্ট্য। আবার বলছি, বেশি কঠিন যেই খনিজটা সেটা খুব সহজেই কম কঠিন খনিজে দাগ কাটতে পারে, আর কম কঠিন যেই খনিজটা রয়েছে সেটা বেশি কঠিন খনিজে দাগ কাটতে পারে না। কাঠিন্য অনুযায়ী সবচেয়ে নরম যে খনিজটা সেটা হচ্ছে ট্যাল্ক, যা দিয়ে ট্যালকাম পাউডার তৈরি হয়। আগেই বলা হয়েছে সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে হীরা, তাহলে সবচেয়ে নরম খনিজ হচ্ছে ট্যাল্ক, যেটা দিয়ে ট্যালকাম পাউডার তৈরি করা হয়, আর সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে হীরা বা ডায়মন্ড। খনিজ পদার্থের নির্দিষ্ট দ্যুতি থাকে, যেমন ধাতব খনিজ, যেমন পাইরাস ধাতুর মতো দ্যুতি প্রদর্শন করে, অর্থাৎ এটা দূর থেকে জল করে, অর্থাৎ অনেকটা ধাতুর মতোই চকচক করে। খনিজ হীরা যেটা রয়েছে, হীরা কিন্তু ধাতু নয়, সেটা হচ্ছে অধাতু। এটাকে দেখলে সাধারণত কাচের মতো মনে হতে পারে, কিন্তু এটা কাটার পরে এর ভেতরে দুটিটা স্পষ্ট, মানে এরও যে উজ্জ্বলতা রয়েছে সেটা স্পষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু খনিজ রয়েছে যেগুলো খুব স্বচ্ছ এবং এর মধ্যে আলো প্রবেশ করতে পারে, যেমন আমাদের কোয়ার্টজ বা সিলিকা। আবার কিছু কিছু খনিজ পদার্থ আছে যার মধ্যে আলো প্রবেশ করলেও এর মধ্যে দিয়ে কোনো বস্তু দেখা যায় না, যেমন অ্যারাগনাইট। অন্যদিকে এমন খনিজ আছে যার মধ্য দিয়ে মোটেই আলো প্রবেশ করে না, যেমন ক্যালসাইট বা চুনাপাথরের মধ্যে দিয়ে মোটেই আলো প্রবেশ করে না। সাধারণত প্রত্যেকটা খনিজ পদার্থে একটা নির্দিষ্ট বর্ণ রয়েছে যা দিয়ে সে আরেকটা খনিজ পদার্থ থেকে সম্পূর্ণভাবে আলাদা। বেশিরভাগ খনিজ পদার্থে ফাটল থাকে, যা দেখে অনুমান করা যায় এটা ভাঙলে কী ধরনের আকার বা আকৃতির ছোট ছোট টুকরা পাওয়া যাবে। অর্থাৎ যেমন তোমরা যদি খেয়াল করো, চিনির দানা বা লবণের একটু বড় দানা যদি তোমরা নাও, খেয়াল করবে সেই দানাগুলো যদি ধরো, সেই প্রত্যেকটা দানার কিন্তু নির্দিষ্ট একটা আকৃতি আছে। মানে খেয়াল করবে তোমরা, যদিও হয়তো এখনও খেয়াল করোনি কখনো, চিনি বা লবণ বা বাজার থেকে কিনে আনা মোটা লবণ যেগুলো থাকে সেগুলো যখন কখনো দেখার সুযোগ হয়, তাহলে খেয়াল করবে প্রত্যেকটা লবণের দানা একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে, এবং প্রত্যেকটা খনিজেরও ঠিক সেরকম নির্দিষ্ট আকৃতি রয়েছে। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5-এর মধ্যে হয়, তবে কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে। এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে খনিজ পদার্থের ভৌত ধর্ম। আর খনিজ পদার্থের যে রাসায়নিক ধর্ম থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা যে গঠনগত উপাদানগুলো রয়েছে সেই গঠনগত উপাদানগুলোর উপর রাসায়নিক ধর্ম নির্ভর করে। তা আমাদের এই অধ্যায়ে শুধুমাত্র আমরা খনিজ পদার্থের নামগুলো পড়ব, তার ব্যবহারগুলো পড়ব, এবং সেই সাথে খনিজ পদার্থের ভৌত ধর্মগুলো আমরা লিস্ট করে ফেলব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস বা প্রাকৃতিক গ্যাস, যেটা আমাদের প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়। এবং সেই সাথে আমরা যে যানবাহনগুলোতে চড়ি সেই যানবাহনগুলোতেও সবসময় ডিজেল, পেট্রোল এগুলো দিয়েই যানবাহনগুলো চালিত হয়। আমাদের যত ধরনের যানবাহন আছে সেগুলোর জন্য আমাদের গ্যাস দরকার হয়, তেল দরকার হয়। আমরা আসলে কোথা থেকে পাই এই উৎসগুলো? বাসাবাড়িতে যে সিএনজি, বাসার গ্যাসের চুলায় বা সিএনজি পাম্প স্টেশনে থেকে যে কোনো গাড়িতে আমরা গ্যাস নিই, এই গ্যাসগুলো আসলে প্রাকৃতিক গ্যাস, যা মূলত হচ্ছে মিথেন গ্যাস, তবে সামান্য পরিমাণে সেই সাথে ইথেনও থাকতে পারে, প্রোপেনও থাকতে পারে, বিউটেনও থাকতে পারে। এর সাথে অতি সামান্য পরিমাণে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন, আর্গন এবং হিলিয়াম থাকে। তোমরা বানানের ব্যাপারে একটু বিশেষ সতর্ক হবে, যেহেতু আমরা বিজ্ঞানের অনেক নতুন নতুন টার্ম আমরা পড়ছি নবম শ্রেণীতে এসে। এখানে বানানগুলো একটু কঠিন, সে বানানগুলো একটু ঠিকভাবে লেখার চেষ্টা করবে, কারণ এই বানানগুলো
উল্টাপাল্টা করে লিখলেই জিনিসটার আসলে কোনো অর্থ থাকবে না, ঠিক আছে? এবং যে কোনো শুধুমাত্র বিজ্ঞানের এই বানানগুলোর ক্ষেত্রে না, সবসময় তোমরা বানানের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবে। এর জন্য যেটা করতে হবে, যে বানানটা কঠিন, যেটা তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, সেটা বারবার লিখে খাতায় প্র্যাকটিস করবে, দেখবে আর কখনো খুব ধরনের সমস্যা, বেশি ধরনের সমস্যা হবে না। তাহলে চলো আমরা এখন দেখি প্রাকৃতিক গ্যাস, এটা নিয়ে আলোচনা করি যে প্রাকৃতিক গ্যাসের উৎপত্তিটা আসলে কিভাবে হয়। খেয়াল করো, আমরা বাসা বাড়িতে বা আমাদের আশেপাশের পরিবেশে মৃত গাছপালা, প্রাণীদেহ থাকে অনেক বছর ধরে। গাছপালা এবং প্রাণীর যে দেহ অবশেষ থাকে কাদা এবং মাটির সাথে মিশে আস্তে আস্তে মাটিতে জমতে থাকে, এবং সময়ের সাথে সাথে এগুলো বিভিন্ন ধরনের যে শিলার স্তর থাকে সেগুলোতে ঢাকা পড়ে যায়, এবং শিলা স্তরের চাপে সেই পচা দেহাবশেষগুলা ঘনীভূত হয়েছে। ঘনীভূত হয়ে শিলা স্তরের চাপে দেহাবশেষটা ঘনীভূত হয়ে যে প্রাণী বা গাছপালার যে দেহাবশেষগুলো থাকে, যেটা সময়ের সাথে সাথে জমতে জমতে মাটিতে একটা তলা মানে ভূগর্ভে জমে যায়, মিশে যায়, সেটা প্রচণ্ড চাপে এবং প্রচণ্ড তাপে দেহাবশেষে যে বিদ্যমান জৈব পদার্থগুলো থাকে তা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের যে খনিগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা গ্যাস কূপ বলে যাই। এবার আমরা দেখব এই গ্যাস থেকে কিভাবে, এই গ্যাস কূপ থেকে আমরা কিভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারবো। গ্যাস প্রক্রিয়াজাতকরণের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা অনেক জটিল একটা শিল্প প্রক্রিয়া, যেটা অনেকগুলো ধাপে সম্পন্ন হয়ে থাকে। এই চিত্রটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অনেকগুলো চেম্বার নেওয়া হয়েছে। প্রত্যেকটা চেম্বারে দেখো উপরে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, এবং প্রতিটার ভিতরে আমাদের যে গ্যাস রিজার্ভার রয়েছে, এই হচ্ছে আমাদের মাটি। এখান থেকে যখন উত্তোলন করা হচ্ছে সেটা কিভাবে আসলে শেষ পর্যন্ত আমরা বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাসটা পাচ্ছি। সাধারণত যেখানে গ্যাস কূপ পাওয়া যায় সেখানেই সাধারণত এই ধরনের প্রক্রিয়া করা হয়। প্রক্রিয়াকরণ অনেকাংশেই নির্ভর করে আমি যে গ্যাসটা উত্তোলন করব তার গঠন এবং এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাস কূপে গ্যাস এবং তেল এবং দুইটাই একসাথে থাকে, তাই প্রথমেই তেলকে গ্যাস থেকে আলাদা করে নিতে হয়। দেখো, প্রথম যে চেম্বারটা আমরা নিয়েছি সেটা হচ্ছে তেল গ্যাস পৃথকীকরণ চেম্বার। এরপর প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে আমার বেনজিন এবং বিউটেন, এবং সেটা থাকে ঘনীভূত করে আলাদা করতে হয়। প্রাকৃতিক গ্যাস এবং আমি তেলকে এখানে আমি আলাদা করে ফেললাম, এবং আলাদা করার ফলে এই চেম্বারে এসে সেটাকে ঘনীভূত করে আলাদা করতে হয় গ্যাসের মধ্যে যে বেনজিন এবং বিউটেনটা থাকে। সেই সাথে এরপরে হচ্ছে পানি নিরোধন চেম্বার। এখান থেকে যে গ্যাসটা আমরা পেলাম সেটার মধ্যে যদি পানি মিশে থাকে, সেই পানিটাকে দূর করার জন্য আমাকে কিছু নিরোধক পদার্থ ব্যবহার করতে হয়। যেটা নিরোধক পদার্থের কাজই হচ্ছে পানি শোষণ করে নেওয়া। কোথাও যদি পানি থাকে সেটা পানি শোষণ করে নিবে। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা একটা নিরোধন ধর্ম প্রদর্শনকারী পদার্থ। তারপর আবার রয়েছে আমাদের কলিচুন, ক্যালসিয়াম অক্সাইড যেটা রয়েছে, সেটাও নিরোধন ধর্ম কিছুটা প্রদর্শন করে। খেয়াল করো, নিরোধন ধর্মের পরে এখানে নিরোধনের পরে এরপরে গ্যাসে যেই দূষক পদার্থগুলো থাকে, যেমন হচ্ছে হাইড্রোজেন সালফাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, এগুলোকে পৃথক করার জন্য আমাকে বিশোধনের চেম্বারে নিয়ে যেতে হয়। এরপর প্রাপ্ত যে গ্যাসের মিশ্রণটা থাকে সেটা থেকে নাইট্রোজেন গ্যাসটাকে আলাদা করা হয়। দেখো, বিশোধন চেম্বারের পর থেকে সেখানে নাইট্রোজেন গ্যাসটাকে পৃথকীকরণ করা হচ্ছে, এবং এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে আমাদের, এরপর আমরা যে প্রাকৃতিক গ্যাসটা সেই বিশুদ্ধকরণ করে যে গ্যাসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাধারণত মিথেন গ্যাস, যেটা পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়ে থাকে। আমরা যদি ব্যবহারের ক্ষেত্রে খেয়াল করি, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। উত্তম ব্যবহার হচ্ছে ইউরিয়া সার তৈরি করা। শতকরা প্রায় 21% প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে যায়। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় প্রাকৃতিক গ্যাস থেকে। শতকরা প্রায় 51% প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। প্রায় শতকরা 22% প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায়, 11% ব্যবহৃত হয় বাসাবাড়িতে, 11% ব্যবহৃত হয় জ্বালানিতে। এছাড়া প্রায় শতকরা 1% প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানির কাজে ব্যবহৃত হয়, আর বাকি শতকরা 5% অপচয় অর্থাৎ সিস্টেম লস হয়ে যায়। আমাদের দেশে 2003 সাল থেকে যানবাহনের জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। এরপর আমরা যদি দেখি এর সীমাবদ্ধতা এবং সংরক্ষণ নিয়ে যদি আমরা কথা বলি,
তাহলে তোমরা খুব ভালোভাবেই জানো যে কিভাবে ব্যবহারটাকে সীমিত করা যায়। কারণ প্রাকৃতিক সম্পদ অফুরন্ত, আমরা এটা যদি ধরে নেই যেটা কখনোই শেষ হবে না, জিনিসটা আসলে তা নয়। এর পরিমাণ হয়তো অনেক বেশি, কিন্তু সেটা অফুরন্ত মোটেও না। ক্রমাগত ব্যবহারের ফলে একসময় তা অবশ্যই শেষ হয়ে যাবে। তাই মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলোকে আমাদেরকে আমাদের নিজেদের স্বার্থেই, নিজেদের ভবিষ্যৎ জীবনের জন্য এবং নিজেদের বর্তমানের জন্য সচেতন হতে হবে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে। বাসায় বিনা কারণে কখনোই গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবে না, কারণ এটা আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদের অপচয় হচ্ছে। এ বিষয়ে সবাইকে যার যার বাসায় এবং এলাকায় সচেতন হতে হবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেট্রোলিয়াম, এবং আর থাকছে আমাদের কয়লা নিয়ে আলোচনা। তো আগামী ক্লাসে, এর পরবর্তী যে ক্লাসটা তোমরা পাবে সেটাতে আমরা পেট্রোলিয়াম এবং কয়লা নিয়ে আলোচনা করে আমরা অনুশীলনী কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে যে মূল্যায়ন পরীক্ষাটা আসছে সেটাতে তোমাদেরকে আমরা আগে থেকেই সাজেশন দিয়েছি। বোর্ডের আসা যে প্রশ্নগুলো, যেই সিলেবাসটা আমরা দিয়েছি সেই সিলেবাস অনুযায়ী অষ্টম অধ্যায় আছে, প্রথম অধ্যায়, তারপর হচ্ছে আমাদের ত্রয়োদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায়। এগুলাতে তোমরা খুব ভালোভাবে এই অধ্যায়গুলোতে বোর্ড প্রশ্নগুলো অনুধাবন, জ্ঞানমূলক এবং সৃজনশীলের জন্য খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, এবং সেই সাথে টেক্সট বইটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এবং এখন যেহেতু সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছে, এর মানে এই না যে এই পড়াগুলো আমরা পড়বো না, কারণ আমাদের যেহেতু দশম শ্রেণীতে, তো আমরা দশম শ্রেণীতে গিয়েও আমাদের যে পড়াগুলো বাকি থাকবে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব, এবং আমরা আমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য নিজেদেরকে তৈরি করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।